নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আজ তো আমাদের মার্কেট বন্ধ ছিল। যদি গতকালের কথা বলি, গতকালও এই নিফটি ফিফটিতে সামান্য পতন দেখা গেছে এবং এই যে 25,700 এই লেভেলটাকে ভেঙে নিচের দিকে এসেছে। আর তার সঙ্গে সঙ্গে এফআইআই তে যে সেলিং সেটা তো বাজারে জারিই রয়েছে। যদি গতকালেরই কথা বলি, দেখতে পাচ্ছিলেন এই এফআইআই এদের তরফ থেকে এই 4,781 কোটি টাকা সেলিং হয়েছিল। তো এই ক্রমাগত আমাদের যে ইন্ডিয়ান রুপি দুর্বল হচ্ছে, তার সঙ্গে সঙ্গে একটা এসটিটি ট্যাক্স রয়েছে, এলটিসিজি ট্যাক্স রয়েছে, এই সব কিছুর জন্য এফআইআই এরা কিন্তু ভারতীয় মার্কেটে ফিরে আসছে না। আর এটা তো গেল ইন্ডিয়ান মার্কেটের ব্যাপার। আর আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ থাকলেও আমেরিকার যে মার্কেট সেটা তো ওপেন রয়েছে। তো চলুন দেখে নিই আমেরিকান মার্কেটে কেমন পারফরমেন্স দেখা যাচ্ছে। যদি এই আমেরিকান মার্কেটের কথা বলি, এই ডাউ জোন্স দেখতে পাচ্ছেন 0.82% বাড়া রয়েছে। এটা শুধুমাত্র আজকের যে বৃদ্ধি সেটা। এবং যদি দুদিনের দেখি, তো দেখতে পাচ্ছেন বটম লেভেল থেকে প্রায় কিন্তু 1.33% বাড়া রয়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজাইট, এখানে আজকের দিনে 1%-এর কাছাকাছি তেজি দেখা যাচ্ছে। এবং যদি দুদিনের কথা বলি, এরকম বটম লেভেল থেকে এটাও প্রায় 1.33% ওপরে রয়েছে। মানে আমেরিকান মার্কেটে এই যে র্যালি সেটা কিন্তু বজায় রয়েছে। আর এই বাড়ার কারণটাই হলো গতকাল ইউএস এর যে সুপ্রিম কোর্ট, সেখান থেকে এই ট্রাম্পের যে ট্যারিফ সেই ব্যাপারে একটা ডিসিশন আসার কথা ছিল, কিন্তু সেই ব্যাপারে এই কোর্ট থেকে কোনো ডিসিশন কিন্তু আসেনি। এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তী ডেটের ব্যাপারেও কোনো রিপোর্ট কিন্তু সামনে আসেনি। তো ট্রাম্পের এই ট্যারিফের ব্যাপারটা নিয়ে অনিশ্চয়তা কিন্তু রয়েই গেল। এরপরে যদি কথা বলি ইন্ডিয়ান এডিআর গুলো, ইনফোসিসের এডিআর এটা 2.66% ডাউন। তারপরে আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.89% ডাউন হয়েছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটাও 1.5%-এর কাছাকাছি পড়া। উইপ্রোর এডিআর এটাও 2.64% ডাউন। তারপরে ডক্টর রেড্ডি ল্যাব 1.54% পড়া। এবং যাত্রা অনলাইন এটাও 0.84% ডাউন হয়েছে। তবে আজকের দিনে যে দেখতে পাচ্ছেন এই ইনফোসিসের এডিআর প্রায় 2.5% ডাউন হয়েছে। তার সঙ্গে সঙ্গে উইপ্রোর এডিআর এটাও 2.5%-এর উপরে ডাউন। কিন্তু গতকালে এই ইনফোসিসের এডিআর এবং উইপ্রোর যে এডিআর এখানে খুব ভালো তেজি ছিল। যদি কালকে চার্ট দেখে এখানে দেখতে পাচ্ছেন এই ওয়ান ডে করে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেটা খুলে নিয়েছি। এই গতকালে ইনফোসিসের যে এডিআরটা এই উপরে দেখতে পাচ্ছেন, এইখানটা করে দেখবেন প্রায় কিন্তু 10%-এর কাছাকাছি বেড়েছিল। তো সেই তুলনায় আজকে যে পড়েছে 2%-এর কাছাকাছি, এটা কিন্তু কিছুই নয়। তো যদি অ্যাডজাস্ট করেন এই দুদিনেও, তাও কিন্তু এই ইনফোসিসের যে এডিআরটা রয়েছে সেটা 8%-এর কাছাকাছি মোটামুটি বাড়া রয়েছে। আর যদি ইনফোসিসের এডিআরটার কথা বলি, এটা তো বাড়ছে কেন? কারণ গতকাল ইন্ডিয়ান মার্কেটের যে ইনফোসিসের শেয়ারটা রয়েছে তারা তাদের Q3 নাম্বার পেশ করেছে। আর এই এককালীন একটা খরচার জন্য এই যে প্রফিট সেটা তো কমে গেছে, কিন্তু যে রেভিনিউ মানে কোম্পানির যে আয় সেটা মার্কেটের অনুমানের থেকে বেশি ছিল। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে গাইডেন্স মানে পরবর্তী সময়ে কোম্পানির পারফরমেন্স কেমন হবে সেই নিয়ে কিন্তু কোম্পানি খুব ভালো একটা তথ্য দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে গ্রোথ গাইডেন্স, যেটা আগে কোম্পানি নিজেই দিয়েছিল 2-3%, সেটা বাড়িয়ে করে দিয়েছে 3-3.5%। এবং এই খবরের পরেই এই যে ইনফোসিসের এডিআর এটা গতকাল 10%-এর কাছাকাছি বেড়েছিল। এবং তারই সঙ্গে সঙ্গে যদি উইপ্রোর কথা বলি, তো এখানেও দেখতে পাচ্ছেন গতকাল 5.21% তেজি ছিল, যদিও আজকে প্রায় 2.5%-এর কাছাকাছি পড়েছে। তবে যদি দুদিনের এই কম্বাইন পারফরমেন্স দেখেন, তাহলে ইনফোসিস বলুন বা উইপ্রোই বলুন, দুটোই কিন্তু পজিটিভে রয়েছে। আর এই উইপ্রোর কথাই বলুন বা ইনফোসিসের কথা বলুন, এগুলো আইটি সেক্টরের কোম্পানি এবং নিফটি ফিফটিতে আইটি সেক্টরের বড় কন্ট্রিবিউশনও রয়েছে। যদি এই দুটো স্টক আগামীকাল একটু ভালো পারফরমেন্স করে দেয়, তাহলে কিন্তু বাজারে একটা তেজি আসতে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে গিফট নিফটি এইখান থেকেও দেখতে পাচ্ছেন সেরকম নেগেটিভিটি নেই। এই 25,800 এটার উপরে কিন্তু রয়েছে, সামান্য পজিটিভে চলছে। আর যদি নিফটি ফিফটির লেভেলের কথা বলি, তো এই জায়গায় দাঁড়িয়ে 25,500 এটা নিচের দিকের জন্য গুরুত্বপূর্ণ লেভেল হবে। এবং ওপর দিকে 25,800 এটাকে ভেঙে যদি খানিকক্ষণ টিকে থাকতে পারে, তাহলে কিন্তু আরো বড় তেজি ওয়েট করছে, প্রায় 26,000 পর্যন্ত যেতে পারে। তারপরে যদি সিলভারের কথা বলি, তো সিলভারে এই যে পারফরমেন্স সেটা অব্যাহত রয়েছে। যদি এখানে সিলভারের কথা বলি, দেখতে পাচ্ছেন এর আগের দিনে সিলভার প্রায় কিন্তু 7.23% বাড়া ছিল। তো এটা স্পট যে সিলভার তার যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেটা খুলে নিয়েছি। এবং আজকের দিনে এই যে সিলভার এখানে 0.59%-এর কাছাকাছি ডাউনফল দেখা যাচ্ছে। আর যেহেতু ইন্ডিয়ান মার্কেট বন্ধ রয়েছে, সেই কারণে এই যে সিলভার সেখানেও কিন্তু এই যে ট্রেডিং সেটা দেখতে পাবেন না, এর আগের দিনের যে প্রাইস সেটাই দেখাবে। আর এরপরে যদি কথা বলি ইরান এবং ইউএস এর মধ্যে যে একটা টেনশন তৈরি হয়েছে, তো সেই যে টেনশন সেটা কিন্তু আজকের দিনে সামান্য কমেছে। তো কি কি ডেভেলপ হয়েছে চলুন একটু দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন ইউএস এর যে ট্রুপস বা সেনাবাহিনী তারা কিন্তু আবার এই যে কাতার বেস সেখানে ফিরে এসেছে। এবং তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নই উঠছে, আমেরিকা কি তাহলে এখন আর স্ট্রাইক করবে না? তো এটা একদিক থেকে পজিটিভ ব্যাপার। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা ব্যাপার হচ্ছে, ইরান তাদের এয়ার স্পেস যে বন্ধ করে দিয়েছিল সেটা দেখতে পাচ্ছেন আবার রিওপেন করে দিয়েছে। মানে এই যে পরিস্থিতি সেটা কিন্তু একটু ঠান্ডা হয়েছে। তো কি দেখে বুঝবেন এই যুদ্ধের পরিস্থিতি ঠান্ডা হচ্ছে না গরম হচ্ছে? তো তার জন্য ক্রুড অয়েলের যে প্রাইস মুভমেন্ট সেটা দেখতে হবে। এই ইরান এবং ইউএস এই দুটো দেশের মধ্যে যদি টেনশন বাড়ে, তাহলে ক্রুড অয়েলে কি হবে? ক্রুড অয়েলের দাম বাড়বে।
আর যদি টেনশন কমে তাহলে কি হবে, ক্রুড অয়েলের দাম পড়বে। তো এখানে সেরকমই দেখতে পাচ্ছেন এই যে WTI ক্রুড, এটা একটা শার্প পতন দেখা গেছে, 4.71% ডাউন হয়ে গেছে। এবং এই ব্রেন্ট ক্রুড এটাও 4.31% পড়ে গেছে। মানে এখনকার পরিস্থিতি অনুযায়ী এই যে টেনশন সেটা কিন্তু অনেকটাই কমেছে। তবে পরবর্তীকালে কি হবে সেটা তো এখন বলা যায় না, এইটা বর্তমান পরিস্থিতির ডেটা। এরপরে চলুন দেখে নিই সেই সমস্ত কোম্পানি যেগুলোকে আগামীকাল অবশ্যই ফোকাসে রাখতে পারেন। প্রথমত তো ইনফোসিস এবং উইপ্রো এগুলো ফোকাসে থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে আইটি সেক্টরে থাকা সমস্ত কোম্পানি। তারপরেও যদি কথা বলি এই শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড, এটাকে ফোকাসে রাখতে পারেন। কিছুদিন আগেই কথা চলছিল এই জাপানের একটা গ্রুপ MUFG তারা এই শ্রীরাম ফাইন্যান্সের 20% স্টেক অধিগ্রহণ করতে পারে, এবং সেই হিসাবে বলেওছিলাম যে প্রাইসে তারা কিনতে চলেছে সেই প্রাইসটা কিন্তু এই কোম্পানির যে ভ্যালুয়েশন তার থেকে অনেকটাই বেশি, মানে অনেক বেশি দাম দিয়ে কিনতে চলেছে। এবং সেখানে লাগাতার তেজিও দেখা গিয়েছিল, দেখতে পাচ্ছেন এক মাসে প্রায় 15%-এর উপরে বাড়া। এবং যেই সময় খবর এসেছিল যদি দেখেন প্রায় কিন্তু 60%-এর উপরে বেড়ে গেছে। আর শুধুমাত্র কোনো একজন ইনভেস্টর কিনবে বললেই তো হলো না, এই শেয়ার হোল্ডারদের তরফ থেকে অ্যাপ্রুভালও পেতে হয়। তো সেই ব্যাপারে আজকে খবর চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পেয়ে গেছে এই 4.4 বিলিয়ন MUFG পার্টনারশিপ ডিলের ব্যাপারে। তো এটা কোম্পানির জন্য যথেষ্ট পজিটিভ ব্যাপার। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে S&P এরা কোম্পানির যে রেটিং সেটা বাড়িয়ে দিয়েছে, এবং এই যে আউটলুক সেটাও কিন্তু স্টেবল বলছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে শর্ট টার্ম রেটিং এটা আগে ছিল B, সেখান থেকে উঁচুতে তুলে করেছে A3। তারপরে এই ICICI প্রুডেন্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, কোম্পানির যদি নাম্বারের কথা বলি নাম্বার খুবই স্ট্রং ছিল। কোম্পানির এই নেট প্রফিট 45% বেড়ে হয়েছে 917 কোটি, এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানি এই 14 টাকা 85 পয়সা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। আর যদি কোম্পানির রেভিনিউ এর কথা বলি, এই যে কোম্পানির রেভিনিউ ফ্রম অপারেশন এটাও দেখতে পাচ্ছেন প্রায় 23%-এর উপরে বেড়ে হয়েছে 1514.67 কোটি। সব দিক থেকেই কোম্পানির যে নাম্বার সেটা ভালোর দিকেই এসেছে। তারপরে একটি কোম্পানি আনন্দ রাঠি শেয়ার অ্যান্ড স্টক ব্রোকার্স লিমিটেড, যদি এই কোম্পানির কথা বলি এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে নেট প্রফিট সেটা 33% বেড়েছে। তার সঙ্গে সঙ্গে এই যে মার্জিন সেটাও স্টেবল হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন সেলস 204 কোটি থেকে বেড়ে 248 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি এসেছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি এই 21 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 38 কোটি, এর আগের কোয়ার্টারের কথা ছিল 29 কোটি। আর যেখানে অন্যান্য ব্রোকারের যে কোম্পানিগুলো রয়েছে তারা খারাপ পারফর্ম করছে, সেই তুলনায় কিন্তু এই যে আনন্দ রাঠি এই কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখিয়ে দিয়েছে। এর পরের কোম্পানি ওয়ার্ডের রিনিউয়েবল টেকনোলজিস লিমিটেড, এই কোম্পানির কেমন নাম্বার ছিল, এর নাম্বারও স্ট্রং ছিল। সেলস 360 কোটি থেকে বেড়ে 851 কোটি, কোয়ার্টারলি বেশি। এই যে অপারেটিং প্রফিট এটাও দেখতে পাচ্ছেন ডবলের বেশি এসেছে, 72 কোটি থেকে বেড়ে 159 কোটি, এটাও কোয়ার্টারলি সামান্য বাড়া। এবং যদি নেট প্রফিটের কথা বলি এই কোম্পানির নেট প্রফিট 53 কোটি থেকে বেড়ে হয়েছে 120 কোটি, এটাও কিন্তু কোয়ার্টারলি বেড়েছে। তো এই কোম্পানিরও যে নাম্বার সেটাও পজিটিভ দিকে এসেছে। এরপরে এই HDB ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, এই কোম্পানিরও যদি নাম্বারের কথা বলি এই প্রফিট আফটার ট্যাক্স মানে নেট প্রফিট এটা দেখতে পাচ্ছেন এই 36% বেড়ে হয়েছে 644 কোটি টাকা। এবং কোম্পানির যে নেট ইন্টারেস্ট ইনকাম এটাও 22% বেড়েছে। তো এই নাম্বারও মোটামুটি ভালোর দিকেই। আর এরপরে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস, এই কোম্পানিটাও তার নাম্বার পেশ করে দিয়েছে। চলুন এর কেমন নাম্বার হলো দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির নাম্বার খুলে নিয়েছি, এটা হচ্ছে কোম্পানির এই কনসলিডেটেড নাম্বার, এবং এই সব ফিগারগুলো সব কোটিতে রয়েছে। এইখানে কোম্পানির টোটাল রেভিনিউ কত এলো 900 কোটি, কিন্তু কোয়ার্টারলি ডাউন দেখতে পাবেন। এই কোয়ার্টারলি দেখতে পাচ্ছেন 981 কোটি থেকে পড়ে হয়ে গেছে 900 কোটি। আর এইখানে যে পড়েছে এটা ভয় পাওয়ার কিছু নেই। এইখানে এই টোটাল রেভিনিউ এটা কেন বেড়ে হয়েছিল 981 কোটি, কারণ এইখানে দেখতে পাচ্ছেন একটা ডিভিডেন্ড ইনকাম যোগ হয়েছিল 268 কোটির। এইটা কিসের ডিভিডেন্ড ইনকাম, এই যে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এর কাছে রিলায়েন্স কোম্পানির অনেক শেয়ার রয়েছে। তো সেই যখন রিলায়েন্স কোম্পানি ডিভিডেন্ড দেয় তখন সেই যে ডিভিডেন্ড সেটা তো এরাও পায়। তো সেই যে ডিভিডেন্ডটা সেটাই সেপ্টেম্বর কোয়ার্টারেই যোগ হয়। তো সেই জন্য দেখতে পাবেন এই সেপ্টেম্বর কোয়ার্টারের যে টোটাল রেভিনিউ এটা কিন্তু অন্যান্য কোয়ার্টারগুলোর থেকে একটু বেশিই হয়। তো এটাকে অ্যাডজাস্ট করে দেখতে হয়। তার মানে এইখানে যে টোটাল রেভিনিউ দেখছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানির বেড়েছে, এবং এই নাম্বারটা খুবই স্ট্রং এসেছে নাম্বার। আর যদি প্রফিট ফর দ্য পিরিয়ড অর দ্য ইয়ারের কথা বলি এইখানে কিন্তু তবে ইয়ারলি কমে গেছে এই 294 কোটি থেকে পড়ে হয়েছে 268 কোটি। আর এখানে কোয়ার্টারলি ডাউন দেখতে পাবেন। তবে কোম্পানির যে বিজনেস সেটা কিন্তু এখনো পুরো দামে শুরুই হয়নি। কোম্পানি এখন বিভিন্ন যে লাইসেন্স সেগুলো আস্তে আস্তে পাচ্ছে, এবং যখন কোম্পানি পুরো দামে তাদের বিজনেস শুরু করবে তখন কিন্তু এইগুলোই 900 কোটি 981 কোটি এরকম ঘরে দেখতে পাবেন না, 5,000 6,000 10,000 কোটির ঘরে পৌঁছে যাবে। এইখানে যে ইনকামগুলো আসছে না এইগুলোই ইন্টারেস্ট ইনকাম, ডিভিডেন্ড ইনকাম, তারপর ফি কমিশন এন্ড আদার সার্ভিস এইগুলো থেকে আসছে। এবং এই যে ফি কমিশন আদার সার্ভিস এইগুলো কিন্তু দেখতে পাবেন তখন অনেক বেশি বেড়ে গেছে। তবু এখন দেখতে পাচ্ছেন এই যে ফি কমিশন আদার সার্ভিস এইগুলো তাও মোটামুটি ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই বেড়েছে। আর এই রেজাল্টে সেরকম বড় ইম্প্যাক্ট কিন্তু কোম্পানির উপরে পড়বে না। তারপরে যদি কথা বলি অলোক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কোম্পানির নাম্বার কেমন এলো, খুব একটা ভালো নাম্বার এই
কোম্পানি পেশ করতে পারেনি। এইখানে ফিগারগুলো সব কোটিতেই রয়েছে। যদি টোটাল ইনকামের কথা বলি, এটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই ডাউন হয়ে গেছে। আর এটা একটা লস মেকিং কোম্পানি। তবে কোম্পানির যে লস, এটা কিন্তু ইয়ারলি কমেছে। এই 268 কোটি লস কমে হয়েছে 217 কোটি। তবে কোয়ার্টারলি কোম্পানির যে লস, সেটা কিন্তু বেড়েছে 162 কোটি লস থেকে বেড়ে হয়েছে 217 কোটি। এরপরে অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড, এই কোম্পানির নাম্বারের ব্যাপারে কথা বলবো। তবে তার আগে কোম্পানি কিছু কর্পোরেট অ্যাকশন ঘোষণা করেছে। কি এইখানে দেখতে পাচ্ছেন, এই কোম্পানিটা এই যে ইন্টারিম ডিভিডেন্ড সেটা দেওয়ার কথা ঘোষণা করেছে। কোম্পানি কত টাকা করে ইন্টারিম ডিভিডেন্ড দিতে চলেছে দেখতে পাচ্ছেন, এই কোম্পানি একটা শেয়ার পিছু 23 টাকা করে ইন্টারিম ডিভিডেন্ড দিতে চলেছে। আর এর রেকর্ড ডেট কবে রয়েছে? এই জানুয়ারি 21, 2026। মানে এই ডেটে শেয়ারটা যদি আপনার ডিমেট অ্যাকাউন্টে থেকে থাকে, তাহলে আপনি এই 23 টাকা করে যে ডিভিডেন্ড সেটা পেয়ে যাবেন। আর এই ডিভিডেন্ড কবেকার মধ্যে পেমেন্ট করা হবে? এই ফেব্রুয়ারির 13 তারিখের মধ্যেই পেমেন্ট করা কমপ্লিট হয়ে যাবে। এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানি এই স্টক স্প্লিট দেওয়ার কথাও ঘোষণা করেছে। কোম্পানি কি অনুপাতে স্টক স্প্লিট দিতে চলেছে দেখতে পাচ্ছেন, কোম্পানির ফেস ভ্যালু এটা আগে ছিল 10 এবং সেই ফেস ভ্যালু কমে কত হচ্ছে 1। মানে এই শেয়ারটা 10 ভাগে কিন্তু ভাগ হয়ে যাবে। বর্তমানে দেখতে পাচ্ছেন এই প্রায় 2525-এর কাছাকাছি চলছে। তো এই যখন স্টক স্প্লিট হয়ে যাবে, তখন শেয়ারটা কিন্তু মোটামুটি যদি এই দামের কাছাকাছি ঘোরাঘুরি করে, তাহলে 250-এর কাছাকাছি নেমে চলে আসবে। তবে এরপরে অনেক কিছু প্রসেস বাকি থাকে। এই শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের ব্যাপার থাকে, আরো অনেক অ্যাপ্রুভালের ব্যাপার থাকে, এবং সেইগুলো পেয়ে গেলে এই শেয়ারটা কিন্তু এই 250-300-এর কাছাকাছি চলে আসবে। আর নাম্বার কেমন এলো কোম্পানির? যদি নাম্বারের কথা বলি, এই যে সেলস বা রেভিনিউ, এটা তো কিছুটা বেড়েছে। 1262 থেকে বেড়ে 1335। এই কোয়ার্টারলিও বেশি এসেছে। তারপরে যদি অপারেটিং প্রফিটের কথা বলি, এই 496 থেকে বেড়ে 529, এটাও কোয়ার্টারলি বেশি। আর যদি নেট প্রফিটের কথা বলি, এখানে কিন্তু একটু চাপ দেখা গেছে। এই 281 নেট প্রফিট পড়ে হয়েছে 269 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল? এই 212 কোটি। মানে কোয়ার্টারলি তো নেট প্রফিট বেড়েছে, কিন্তু ইয়ারলি পড়ে গেছে। তো এই এফএনও সেগমেন্ট নিয়ে সেবি যে বিভিন্ন নিয়ম নিয়ে এসেছে, সেসব কারণের জন্য কিন্তু এই যে অ্যাঞ্জেল ওয়ান, এর যে নেট প্রফিট, এটা ইয়ারলি কমে গেছে। এইখানে দেখতেই পাচ্ছেন, এই ডেরিভেটিভ ট্রেডিং কার্ভসের জন্যই কোম্পানির যে প্রফিট সেটা ডাউন হয়েছে। তারপরে এলএনটি টেকনোলজি সার্ভিসেস বা এলটিটিএস, এই কোম্পানি তাদের নাম্বার পেশ করে দিয়েছে। কোম্পানির যদি নাম্বারের কথা বলি, কোম্পানির যে রেভিনিউ বা ব্যবসা, সেটা তো বেড়েছে 10%, কিন্তু কোম্পানির এই যে প্রফিট, এটা ইয়ার অন ইয়ার 6% ডাউন হয়ে গেছে। এই নেট প্রফিট 322 কোটি ছিল আগের বছর সেম কোয়ার্টারে, সেখান থেকে পড়ে হয়েছে 303 কোটি। তবে কি কারণে পড়েছে দেখতে পাচ্ছেন, ইম্প্যাক্ট অফ লেবার কোড। তো যদি এই লেবার কোডটাকে না ধরা হয়, তাহলে কিন্তু কোম্পানির যে প্রফিট, সেটা 2% বেড়েছে। এই লেবার কোডের টাকাটাকে ধরে যে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছিল, সেটা হচ্ছে এই 329 কোটি। তারপরে 361 লিমিটেড, এই কোম্পানির নাম্বার খুবই ভালো এসেছে। কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে প্রফিট, এটা 18% বেড়েছে, বেড়ে হয়েছে 327 কোটি। তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে রেভিনিউ, এটা 51% বেড়ে গেছে। কোম্পানির এই প্রফিট 276 কোটি থেকে বেড়ে হয়েছে 327 কোটি। আর এই যে রেভিনিউ, যেটা ছিল 780 কোটি, সেটা বেড়ে কত হয়েছে 1181 কোটি। এই নাম্বারটাও কিন্তু স্ট্রং নাম্বার। তারপরে এই ট্রান্সরেল লাইটিং লিমিটেড, এটাকেও আগামীকাল ফোকাসে রাখতে পারেন। কি কারণে? কারণ এই কোম্পানিটা একটা নতুন অর্ডার পেয়েছে, এবং এই যে অর্ডারের ভ্যালু, সেটা কত? এই 527 কোটি টাকা। এবং এই অর্ডার পাওয়ার পরে কোম্পানির যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর মোট অর্ডার বুক, সেটা গিয়ে দাঁড়িয়েছে 5637 কোটিতে। মানে কোম্পানির কাছে এখনো এই 5637 কোটি টাকার অর্ডার কিন্তু পড়ে রয়েছে। আর এই কোম্পানি কোথা থেকে অর্ডার পেয়েছে দেখতে পাচ্ছেন, এই মিনা রিজন অ্যান্ড আফ্রিকা, এইগুলো থেকে অর্ডার পেয়েছে। তারপরে এই বায়োকন লিমিটেড, এই কোম্পানির জন্য কিছু খবর আসছে। কি খবর? এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন, এই কিউআইপির মাধ্যমে বাজার থেকে 4150 কোটি টাকা ফান্ড রেজ করেছে। এটাও কোনো না কোনো দিক থেকে কোম্পানির জন্য কিন্তু পজিটিভ ব্যাপার হিসেবেই কাজ করবে। তারপরে স্টার্লিং অ্যান্ড উইলসন রিনিউয়েবল এনার্জি, এই কোম্পানির নাম্বার খুবই খারাপের দিকে এসেছে। যদি কোম্পানির নাম্বারের কথা বলি, কোম্পানির এই কোয়ার্টার 3 নেট প্রফিট দেখতে পাচ্ছেন 91% পড়ে গেছে, পড়ে হয়েছে 1.55 কোটি। তো একটা এক্সেপশনাল আইটেমের জন্য কোম্পানির এই যে নেট প্রফিট, সেটা এত পড়েছে। একটা 30.84 কোটি টাকার এক্সেপশনাল প্রভিশন কিন্তু কোম্পানিকে দেখাতে হয়েছে। কোম্পানি এর আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট পোস্ট করেছিল 17.14 কোটি টাকা। তারপরে সাউথ ইন্ডিয়ান ব্যাংক লিমিটেড, এই কোম্পানির ব্যাপারে যদি কথা বলি, কোম্পানির এই নেট প্রফিট, এটা বেড়ে দাঁড়িয়েছে 374 কোটি, এবং তার সঙ্গে সঙ্গে নেট ইন্টারেস্ট ইনকাম, এটাও 19% ইয়ার অন ইয়ার বেড়েছে। তার সঙ্গে সঙ্গে এই যে গ্রস এনপিএ, এটাই 163 বেসিস পয়েন্ট রিডিউস হয়েছে, মানে কমেছে। এই যে গ্রস এনপিএ 4.30% থেকে পড়ে হয়েছে 2.67%। তো এটা ব্যাংকের জন্য খুবই পজিটিভ একটা ব্যাপার। কোম্পানির এই নেট প্রফিট 342 কোটি থেকে বেড়ে হয়েছে 374 কোটি। আর এই নেট ইন্টারেস্ট ইনকাম 409.2 কোটি থেকে বেড়ে হয়েছে 486 কোটি। তারপরে আরো কিছু কোম্পানির জন্য ছোটখাটো খবর আসছে। যেমন যদি কথা বলি, এই ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড রয়েছে, তারপরে জাইটাস লাইফ সায়েন্সেস, পেস ডিজিটেক, তারপরে এই এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড, ডক্টর রেড্ডি ল্যাব, ডিএলএফ লিমিটেড, রেলটেল কর্পোরেশন, এইসব কোম্পানিগুলোর জন্য কিছু ছোটখাটো খবর এসেছে। তবে এইগুলোকে ফোকাসে রাখতে পারেন, এইগুলোতেও কিন্তু মুভমেন্ট আসতে পারে। এরপরে যদি কথা বলি, এই পূর্বাঙ্কারা লিমিটেড কোম্পানির জন্য কি খবর আসছে? এই কোম্পানি দেখতে পাচ্ছেন, এই কোয়ার্টার 3 যে সেলস ভ্যালু, সেখানে ডবল ডিজিট গ্রোথ দেখিয়েছে, এবং স্টক টেজতেও ছিল।
যদি দেখেন এর আগের দিনেই স্টকটা কিন্তু বড় জাম্প দেখিয়ে দিয়েছে, প্রায় 11% ওপরে বেড়েছিল। কোম্পানি 1414 কোটির অ্যাপার্টমেন্ট সেল করেছে, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারের থেকে 17% বেশি এবং এর আগের কোয়ার্টার মানে সেপ্টেম্বর কোয়ার্টার থেকে 7% বেশি। তো এই নাম্বার পেশ করার পরে মানে এই আপডেট পেশ করার পরে স্টকে কিন্তু তেজি এসেছিল। তো এটা কালকেও কেমন পারফর্ম করবে সেটাও দেখতে হবে। তারপরে যদি কথা বলি ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড, এই কোম্পানির জন্য কিছু পজিটিভ খবর আসছে। কি খবর? কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে ভারত সেল 4680, এটার যে প্ল্যাটফর্ম সেটাকে কিন্তু এক্সপ্যান্ড করতে চলেছে। শুধুমাত্র তারা এই গাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, দেখতে পাচ্ছেন লঞ্চেস রেসিডেন্সিয়াল এনার্জি স্টোরেজ সলিউশন, মানে বাড়ির মধ্যে এই যে এনার্জি স্টোরেজ সলিউশন বা যে ইনভার্টার টাইপের জিনিস সেটা কিন্তু এই কোম্পানি লঞ্চ করেছে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে হিউম্যানয়েডস রয়েছে, তারপরে এই ড্রোন, তারপরে মেডিকেল ইকুইপমেন্ট, এইগুলোর জন্য তাদের এই যে ব্যাটারি সেগুলো সেল করবে। কোম্পানি এই যে ওলা শক্তি রেসিডেন্সিয়াল এনার্জি স্টোরেজ সিস্টেম লঞ্চ করেছে, তার প্রাইস কত রেখেছে? এই দেখতে পাচ্ছেন 1.5 লাখ টাকা রেখেছে। এবং আরো একটা যে ভ্যারাইটি রয়েছে তার দাম রেখেছে এই 2.5 লাখ টাকা। এবং এই যে রোডস্টার এক্স প্লাস মোটরসাইকেল, এটাও কোম্পানি বিক্রি করা শুরু করেছে। কত টাকায়? দেখতে পাচ্ছেন 1,89,999 টাকায়। তো কোম্পানি দাবি করছে এক চার্জে এই গাড়িটা প্রায় 500 কিলোমিটার পর্যন্ত যাবে। মানে কোম্পানি গাড়ির পাশাপাশি এই যে তাদের নিজস্ব তৈরি ব্যাটারি রয়েছে সেটার বিক্রির উপরেও জোর দিচ্ছে। এবং এটাই ওলা ইলেকট্রিক এর জন্য কিন্তু একটা গেম চেঞ্জার ব্যাপার হতে পারে, কারণ বর্তমানে কোম্পানি যে বেশিরভাগ রেভিনিউ সেটা তৈরি হয় গাড়ি বিক্রি করে, এবং এই ব্যাটারি বিক্রি করে যদি রেভিনিউ বাড়াতে পারে এবং প্রফিট বাড়াতে পারে তাহলে কিন্তু স্টকের যে প্রাইস সেটা আবার ঘুরে দাঁড়াতে পারে। আর এরপরে যদি কথা বলি বিএমসি ইলেকশনের ব্যাপারে, আজকের দিনে এই যে বিএমসি ইলেকশন সেটা তো শেষ হয়ে গেছে এবং সন্ধ্যের পর থেকে বিভিন্ন এক্সিট পোলও সামনে আসছে। তো সেই এক্সিট পোল এটাই কি তথ্য সামনে আসছে? এখানে দেখতে পাচ্ছেন 4খানা এক্সিট পোল তাদের তথ্য সামনে রেখেছে এবং 4টে এক্সিট পোলই প্রেডিক্ট করছে যে এই বিজেপি জোটের যে কোলিশনটা রয়েছে তারাই কিন্তু আবার সরকারে বসবে। তো এর আগেও বলেছি সেন্ট্রালে যে পার্টি রয়েছে সেটা যে কোনো পার্টি হতে পারে, এই কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে বা অন্যান্য যে কোনো পার্টি হতে পারে। সেই পার্টি যদি কোনো স্টেটের ইলেকশনে জেতে বা যে কোনো জায়গায় জেতে সেটা কিন্তু এই বাজারের জন্য পজিটিভ ধরা হয়। এখানে ধরুন বর্তমানে এই সেন্ট্রালে যদি কংগ্রেস সরকার থাকতো এবং এই বিএমসি ইলেকশন এখানে এই এক্সিট পোল সামনে আসতো যে কংগ্রেসই আবার ক্ষমতায় বসছে, তাহলেও কিন্তু মার্কেট রিয়াক্ট করতো। মানে মার্কেট সবসময় চায় যে সেন্ট্রালে যে গভর্নমেন্ট রয়েছে সেটাই যেন স্টেটে থাকে। এবং এই কারণে আগামীকাল কিছু কিছু স্টক, বিশেষ করে যে সমস্ত রিয়েল এস্টেট কোম্পানিগুলো এই মুম্বাইয়ে কাজ করে থাকে সেই সমস্ত স্টকে কিন্তু তেজি আসতে পারে। আর এরপরে যদি আগামীকাল Q3 নাম্বার নিয়ে কথা বলি, আগামীকালও কিছু কোম্পানি তাদের নাম্বার পেশ করবে। কিছু কিছু কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছেন এই বাজাজ হেলথ কেয়ার রয়েছে, তারপরে সেন্ট্রাল ব্যাংক দেখতে পাচ্ছেন, ফেডারেল ব্যাংক রয়েছে, জিওজিৎ ফাইন্যান্সিয়াল, তারপরে এই জিন্দাল সয়ের নাম দেখতে পাচ্ছেন, জেএসডব্লিউ ইনফ্রা রয়েছে, তারপরে এই পলিক্যাপ তাদের নাম্বার পেশ করবে, এই পুনাওয়ালার নাম দেখতে পাওয়া যাচ্ছে, তারপরে রিলায়েন্স এর নাম দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং এই রিলায়েন্স এরা প্রতিবারই শুক্রবার দিন তাদের নাম্বার পেশ করে এবং নাম্বার মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে আসে। তারপরে এই শোভা রয়েছে, টাটা টেকের নাম্বার আসবে, টেক মাহিন্দ্রার নাম্বার আসছে, তারপরে ইন্দো সোলারের নাম্বার আসবে, উইপ্রো তাদের নাম্বার পেশ করবে। তো এরকম কিছু কোম্পানির নাম্বার আগামীকালও কিন্তু দেখতে পাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।